জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আলোচনায় রাজনৈতিক দলগুলোকে সংস্কার কমিশনের কাজের অগ্রগতি নিয়ে অবহিত করা হবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৬টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, আমরা কতটুকু ইমপ্রুভ করলাম, সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি। এছাড়া ইতালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়ে একসঙ্গে কাজ করবে দুই দেশ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। এ সময় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারের জন্য ইতালীয় সমর্থনের প্রস্তাব দেন তিনি। বাংলাদেশের অভিবাসীদের রক্ষার পাশাপাশি উন্নত অভিবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইতালি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। দেখছেন এখন চারদিক। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। একই সাথে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার বিকেলে 144 ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যদের। এছাড়া সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় খাগড়াছড়ি থানায় আলাদা 2টি করে মামলা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই ইস্যুতে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কায় রাঙ্গামাটিতে সকাল থেকে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে গেল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের 12 কেজির সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে নতুন মূল্য 1456 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা 6টা থেকে এই দর কার্যকর হয়েছে। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বিইআরসির সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় সংস্থাটি। এতে ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বরের তুলনায় 35 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1456 টাকা। এর আগে সেপ্টেম্বরে প্রতি 12 কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছিল 1421 টাকা। গত আগস্টে দাম ছিল 1377 টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানান, ডলারের দর বৃদ্ধিতে কিছুটা মূল্য বেড়েছে এলপিজির। সৌদি সিপি অনুযায়ী এই মূল্য নির্ধারণ করে সংস্থাটি। বাজারে কেউ বেশি দামে যেন বিক্রি করতে না পারে সেজন্য ভোক্তা অধিকারকে যথাযথভাবে নজরদারি করার আহ্বান জানান বিইআরসির চেয়ারম্যান। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক।
সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, তবে কতটুকু বৃদ্ধি করা উচিত তা সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। বুধবার সচিবালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক শেষে কথা বলেন কমিটির প্রধান আব্দুল মুইত চৌধুরী। আর আন্দোলনকারীরা জানান ৭ দিন পর পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। সচিবালয়ে আন্দোলনকারীরা ৮ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নেন সরকারি চাকরিতে প্রবেশ বয়সসীমা পর্যালোচনা কমিটির সদস্যরা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে বাস্তবসম্মত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। তবে বলেন ৭ দিন পর পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। পর্যালোচনা কমিটির প্রধান বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পরই জনপ্রশাসন বিভাগে সংস্কার কাজ শুরু হবে। শিক্ষা ব্যবস্থার বৈষম্যই সর্বোচ্চ বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ। তাই সমন্বিত শিক্ষা আইন এবং শিক্ষায় মেগা প্রকল্প হাতে নেওয়ার আহ্বান গণসাক্ষরতা অভিযানের। বুধবার সিডাপ মিলনায়তনে বৈষম্য দূরীকরণে শিক্ষায় নিরবচ্ছিন্ন রূপান্তর প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক পলিসি ব্রিফের উপর গণসাক্ষরতা অভিযানের বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়। সেখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনা ও বিনিয়োগের উপর সুনির্দিষ্ট করে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এতে বিভিন্ন অংশীজন আলোচনায় অংশ নেন। তারা বলেন, শিক্ষকদের বেতন কাঠামো সবচেয়ে কম হওয়ায় এই পেশায় মেধাবীরা আসতে চান না। সরকারকে মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার আহ্বান তাদের। বাস্তবতাটাকে বিবেচনা করে আমরা বারবার বলেছি, দেখবেন নিরবচ্ছিন্ন একটা কাঠামো যা সংস্কার প্রয়োজন সেটা আমরা প্রত্যাশা করছি, এবং সেখানে যেন বৈষম্যটা যে দানা বেঁধেছে এবং ক্রমাগত বাড়ছে সেটা যেন আবার নতুন করে আবার যেন শক্তিশালী না হয় বৈষম্য, এটাই আমাদের প্রত্যাশা। পাঠ্য বইয়ে সমকামিতা ইস্যুতে শঙ্কা প্রকাশ করে পুনরায় পাঠ্যসূচি পর্যালোচনা করা সহ ৫ দফা দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পাঠ্যপুস্তক সংস্কার এবং এ সংক্রান্ত কমিটি নিয়ে অনাস্থা প্রকাশ করে সংবাদ সম্মেলন করে সচেতন নাগরিক সমাজ। এ সময় বক্তারা বলেন, ২৮ সেপ্টেম্বর সরকার তড়িঘড়ি করে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল করে, কিন্তু এই কমিটি বাতিল নয়, সংস্কার দরকার ছিল। বর্তমানে এলজিবিটি মতাদর্শের সমর্থক কিছু মানুষ এই পাঠ্যপুস্তক প্রস্তুতের কাজ করছেন দাবি করে নতুন বই ছাপানোর আগে রিভিউয়ের আহ্বান জানান বক্তারা। এ সময় সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু পাঠ্য বইয়ে না রাখা ও পাঠ্যক্রমে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বানও জানানো হয়। কমিটির কয়েকজন সদস্য নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে। যেহেতু এলজিবিটি মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্যপুস্তকের কাজ করছেন, শব্দের মার পেঁচে এলজিবিটির মতাদর্শের কোনো কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাঈদ খান নামক একজন ঘোষিত হাদিস অস্বীকারী। এ নিয়েও গণপরিসরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। দেখছেন এখন চারদিক। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে আহতদের চোখের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশ থেকে চিকিৎসক দল আসার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দ্রুতই গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। অরবিজ ইন্টারন্যাশনাল ও সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে ব্র্যাক সেন্টারে এক সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে কিছু সংখ্যক রোগীর উন্নত চিকিৎসা প্রয়োজন। এরই মধ্যে চীন থেকে আসা চিকিৎসক দল চিকিৎসায় সন্তুষ্টির কথা জানিয়েছে। প্রয়োজনে আহতদের চিকিৎসায় আরও বিদেশি চিকিৎসক দল আনা হবে বলে জানান তিনি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1017 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকায় 5 ও খুলনায় 3 জন। আর গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 391 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1054 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 33,099 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 29,475 জন। মারা গেছে সব মিলিয়ে 174 জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ঠিক সময় ঠিক জায়গায় আঘাত হানবে বলে ইরানকে সতর্ক করল ইসরায়েল। যদিও পাল্টা আঘাত এলে কয়েক গুণ শক্তিতে তা ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ঘন্টা অভিযানের ইতি টেনেছে তেহরান। মঙ্গলবার রাতে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র দখল করে নেয় ইসরায়েলের আকাশ। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 180টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। বলা হচ্ছে, ইসরায়েলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক হামলা এটি। এবারই প্রথম কোনো হামলায় হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ব্যবহার করেছে ইরান। দেশটির অভিজাত সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডসের দাবি 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত করেছে। হামলায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ লক্ষণীয়। ইরানের ছোড়া 10টির মতো ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসে ইসরায়েলকে সহযোগিতার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে ইরানের সফল হামলার খুশিতে উৎসবে মেতে উঠেছে মধ্যপ্রাচ্যের বাসিন্দারা। এদিকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্য G7 জোটের বৈঠক ডেকেছে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবার খেলা প্রসঙ্গ। বৃহস্পতিবার থেকে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল 4টায়। এর আগে শুরুতে শ্রীলঙ্কায় নারীদের কাছে হেরে আসরে প্রস্তুতির শুরুটা ভালো না হলেও পরবর্তীতে দলগত খেলার দুর্বলতা কাটিয়ে উঠেছে টাইগ্রেসরা। দুবাই একাডেমি গ্রাউন্ডে পাকিস্তানকে হারিয়েছে 23 রানে। সেই জয়ে বেশ আত্মবিশ্বাসী হাসান তিলকারত্নের শিষ্যরা। এদিকে দিনের অন্য ম্যাচে প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 8টায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।